আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস টুডেতে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ নীতি নির্ধারকরা, বৈশ্বিক অস্থিরতার চেয়ে বেশি দায়ী অভ্যন্তরীণ নীতি, অভিমত অর্থনীতি সমিতির। হায়ার মিডল ইনকাম থেকে শুরু করে তারা ডিস সেভিংস, প্রেজেন্ট সেভিংস কমাইছে, প্রিভিয়াস সেভিংস এনে তারা ইনক্যাশ করে তারা এই সিচুয়েশনের সাথে তারা কোপ করতেছে। সুদ চক্রের বেড়াজালে বাঁশ বেত শিল্পের শ্রমিকরা, পণ্যের চাহিদা থাকলেও পুঁজি সংকটে বিকশিত হচ্ছে না বাজার। কমছে না পুঁজিবাজারে অস্থিরতা, সপ্তাহ জুড়ে কমেছে সূচক ও লেনদেন, বেশিরভাগ শেয়ারেই নিম্নমুখী প্রবণতা। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। মূল্যস্ফীতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দরিদ্র মানুষের উপর। স্বল্প পুঁজির ব্যবসায়ীরাও এর নেতিবাচক প্রভাব থেকে রেহাই পায়নি। অর্থনীতি সমিতি আয়োজিত সেমিনার এসব কথা বলেছেন অর্থনীতিবিদরা। অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মূল্যস্ফীতির চাপের কারণে সাধারণ মানুষকে জীবনযাত্রার ব্যয় তাদের বেড়েছে। অনেক মানুষই ভোগ কমিয়ে সমন্বয় করার চেষ্টা করছে এবং সঞ্চয় ভেঙে খাচ্ছেন। নিত্যপণ্যের উচ্চ মূল্যের কারণে অনেকেই শহর ছেড়ে গ্রামে চলে যেতে বাধ্য হচ্ছেন। আলোচকরা বললেন, মূল্যস্ফীতির জন্য বৈশ্বিক অস্থিরতা যতটা না দায়ী, তার তুলনায় বেশি দায়ী অভ্যন্তরীণ নীতি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সঠিক উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে নীতি নির্ধারকরা, যার খেসারত দিতে হচ্ছে নিম্ন আয়ের মানুষকে। দরিদ্র শ্রেণীর লোকজন যারা দে হ্যাভ কার্টেল দেয়ার কনজাম্পশন, এবং মিডিল ইনকাম গ্রুপ পর্যন্ত তারা তাদের কনজাম্পশন কার্টেল করে দিছে। হায়ার মিডিল ইনকাম থেকে শুরু করে তারা ডিস সেভিংস, প্রেজেন্ট সেভিংস কমাইছে, প্রিভিয়াস সেভিংস এনে তারা ইনক্যাশ করে তারা এই সিচুয়েশনের সাথে তারা কোপ করতেছে। অর্থনীতি সমিতির যেই সম্মেলন, সেই উপলক্ষে সেমিনারটি শেষ হয়ে গেছে। আমাদের সহকর্মী আলমগীর হোসেন এটি কভার করেছেন। আমরা একটু ঘুরে আসতে চাই, দেখে আসতে চাই কি খবর তার কাছে আছে। আলমগীর, জানাবেন অর্থনৈতিক ব্যবস্থাপনায় আসলে কি ধরনের চ্যালেঞ্জের কথা বলা হয়েছে এই সেমিনারে? বৃষ্টি, অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিন চলছে এবং দ্বিতীয় দিনে একই সাথে বেশ কয়েকটি সেমিনার হচ্ছে এবং আমি যে সেমিনারটি কভার করেছি সেটি মূলত সামষ্টিক অর্থনীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর ব্যবস্থাপনা, মূল্যস্ফীতি, বৈশ্বিক অর্থনীতি ও অস্থিরতা, এই শিরোনামের সেমিনারটি আমি কভার করেছি। এবং আপনি জানেন যে আমাদের দেশে এখন সবচেয়ে বড় সংকটের নাম মূল্যস্ফীতি, কারণ বাজারে প্রতিটি জিনিসের দাম উচ্চমূল্য, যে কারণে আসলে সাধারণ যারা মানুষ রয়েছে, নিম্ন আয়ের যেসব মানুষ রয়েছে, তারা সবচেয়ে ভোগান্তিতে পড়েছে, যে কারণে এই স্বাভাবিকভাবেই মূল্যস্ফীতির বিষয়টি এখানে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে এবং এই বিষয়ের উপর বেশ কয়েকটি প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে অনেক মানুষই আসলে এই মূল্যস্ফীতির সাথে খাপ খাওয়াতে পারছে না, যে কারণে শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে, সঞ্চয় ভেঙে খাচ্ছেন, তারপরেও আসলে সমন্বয়টি সম্ভব হচ্ছে না। এবং তারা যেটি বলছেন যে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মূল দায়িত্ব কিন্তু বাংলাদেশ ব্যাংকের। তারা আসলে সময় মতো সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারেনি, কারণ শুরু থেকেই যখন বলা হচ্ছিল যে সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা হবে, তখন আসলে আমাদের গভর্নর সেটিকে আউট অফ দ্য বক্স চিন্তা করে এবং আউট অফ দ্য বক্স সিদ্ধান্ত নিয়ে তিনি এটিকে সমন্বয় করার কথা বলেছিলেন। কিন্তু আমরা আসলে শেষ পর্যন্ত দেখেছি যে গত 1.5 বছরের বেশি সময় ধরে কিন্তু প্রায় 9 বারের বেশি নীতি সুদ হার বাড়িয়েছে, কিন্তু তারপরেও আসলে এই সুদের এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এবং আরেকটি বিষয় হলো যে সংকোচনমূলক মুদ্রানীতি তিনি সম্প্রতি দেওয়া শুরু করেছেন, সুদের হার তুলে দিয়েছেন, বিনিময় হার বাজারের উপর ছেড়ে দিয়েছেন, কিন্তু শুধু মুদ্রানীতির সাথে যদি আর্থিক ফিসকাল পলিসির যদি সমন্বয় না করা হয়, তাহলে আসলে এই মূল্যস্ফীতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এই দুটি নীতির মধ্যে অবশ্যই সমন্বয় করতে হবে, তাহলে আসলে এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আর শুধু চাহিদার দিক থেকে নিয়ন্ত্রণ করলে হবে না, এটি যোগানের দিক থেকেও এটির আসলে নিয়ন্ত্রণ করতে হবে। যোগান যদি ঠিক করা যায়, তাহলেও মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। বৃষ্টি, অনেক ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আলমগীর।
বড় হচ্ছে বাঁশ বেত শিল্প। প্রত্যন্ত এলাকায় তৈরি হচ্ছে বাহারি শৌখিন এবং গৃহস্থালী পণ্য এবং নিশ্চিত হচ্ছে কর্মসংস্থান। পণ্য রপ্তানি করে অর্জন হচ্ছে বৈদেশিক মুদ্রা, কিন্তু এসব পণ্য উৎপাদনের সাথে সম্পৃক্ত উদ্যোক্তারা ভালো নেই। বাজার ব্যবস্থা গড়ে না ওঠায় ন্যায্য মজুরি মিলছে না, অন্যদিকে পুঁজি না থাকায় উৎপাদনও ব্যাহত হচ্ছে। বলা হচ্ছে ঐতিহ্যবাহী এই শিল্প বাঁচিয়ে রাখতে দরকার সরকারের সুদৃষ্টি এবং পণ্যের বৈচিত্র্য এবং বাজার সম্প্রসারণে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। সহকর্মী মাহফুজ মিঠুর ছবিতে মানিকগঞ্জ থেকে ফিরে এসে আরেক সহকর্মী রিমন রহমানের রিপোর্ট। চম্পারানীর বয়স এখন ৩০, বিয়ে হয়েছে ১৮ বছর। দীর্ঘ এই সময়ে স্বামীর সঙ্গে সংসারের হাল ধরেছেন অদম্য এই নারী। বাঁশ দিয়ে তৈরি হচ্ছে গৃহস্থালী পণ্য। ঝাড় থেকে বাঁশ সংগ্রহ করার পর কয়েক ধাপে হয় প্রক্রিয়াকরণ। দিনরাত কঠোর পরিশ্রমের মাধ্যমে এসব পণ্য উৎপাদন হলেও ঘুরছে না চম্পারানীদের ভাগ্যের চাকা, মিলছে না ন্যায্য মূল্য। ভাগ্যের পরিবর্তন এখন তিনি হয়ে ওঠে নাই, তার কারণে এখন মনে করেন যে ছেলে পেলে কাজকর্মের মধ্যে লাইন হয় নাই। মানিকগঞ্জের ঘিওর উপজেলা বাঁশ বেত শিল্পের জন্য প্রসিদ্ধ। এখানকার ২৫০ শতাধিক মানুষ বংশ পরম্পরায় তৈরি করছে হরেক রকম পণ্য। ২০ বছরের বেশি সময় ধরে বেত দিয়ে এমন পণ্য বানান শঙ্কর সরকার। বাড়ির খোলা উঠানে বসে তৈরি হচ্ছে গৃহস্থালী এবং শৌখিন পণ্য, কিন্তু সঠিক দাম না পাওয়া নিয়ে আছে আক্ষেপ। অভিযোগ, সবকিছুরই দাম বাড়ে, কিন্তু এসব পণ্যের ক্ষেত্রেই ব্যতিক্রম। পাওয়া যায় না শ্রমের সঠিক দাম। যদি কষ্ট করি তাতে আমরা এই মূল্য আমরা পাই না। সব জিনিসের দাম বাড়তে পারে, আমাকে মালের দাম করলে বাড়ে নাই, আরো কমছে দেখি। এলাকার প্রতিটি ঘরেই বেত দিয়ে তৈরি হয় বাস্কেট, স্কোয়ার ট্রে, রাউন্ড ট্রে, ফ্রুট কাপ, ডিম বাস্কেট, ফুলঝুরি, চালুনি, কুলা, ডালি। কারিগর থাকলেও এই এলাকায় কাঁচামাল পাওয়া যায় না। দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করতে হয় বেত সহ অন্যান্য উপকরণ। যুগ যুগ ধরে চলে আসা এই উৎপাদন ব্যবস্থায় শক্ত কোনো ভিত্তি তৈরি হয়নি। আগে ধরে এটা মালটা ছিল 200 টাকা, এখন অফিস কয় বিদেশে বাইরের দাম কমাইতেছে। এই বছর যদি 20 টাকা কমায়, সামনের বছর আরো 20 টাকা কমায়, কিন্তু বেতের দাম ঠিকই আছে। ফোনে 100 করে প্রতি বছর বাড়তি আছে, কমতি আর নাই। সুদের টাকা দিতে কিন্তু আমার কাছে চালানাই থাকে না। সরকার যেমন সুদ মকুব ঋণ দিত, তাহলে মনে হয়তো কাজ করতে আমরা আটু লাভবান হতে পারতাম আর কি। কাঁচামাল তৈরির জন্য দরকার পর্যাপ্ত পুঁজি, কিন্তু এক্ষেত্রে এগিয়ে আসে না কোনো ব্যাংক। বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করা হলেও দিতে হয় উচ্চ সুদ, আর এই সুদের চক্রে পড়ে শেষ হয় দিন, মাস, বছর। এই মনে করেন এই মালগুলো আসুক, একটু মালগুলো একটু দাম আর একটু বেশি আসুক, তাহলে আমাদের ভালো হয়। আমি পড়াশোনা করছি, চাকরি নাই, আমি চাকরির পিছনে দৌড়াবো না। আমার দরকার আমার বিজনেস করে আমি পারলে 10 জনের চাকরি দিব। সেই চাকরিটার জন্য, সেই কাজটার জন্য আমি আমার দেশীয় পণ্য নিয়ে আমি করতে পারি। বেত দিয়ে তৈরি কিছু কিছু পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে, কিন্তু নিয়ন্ত্রণ করছে তৃতীয় পক্ষ। ফলাফল, লাভের মুখ দেখছে না এসব উদ্যোক্তা। পণ্যের বৈচিত্র্যকরণ এবং বাজারজাতকরণে এগিয়ে এসেছে এসএমই ফাউন্ডেশন। আমাদের প্রশিক্ষকদের মধ্য দিয়ে তাদেরকে আপনার নতুন নতুন বর্তমান চাহিদা সম্পূর্ণ পণ্য কীভাবে তৈরি করা যায় সেগুলি আমরা শিখিয়েছি, প্রশিক্ষণ আমরা দিয়েছি, এবং পাশাপাশি আরেকটা কাজ আমরা করেছি, সেটা হচ্ছে বাজারের সাথে তাদের একটা লিঙ্কেজ আমরা তৈরি করেছি। ঐতিহ্যবাহী এই শিল্প বিকাশে হস্তশিল্প বর্ষ ঘোষণা করেছে সরকার। দেশের বিস্তীর্ণ জনপদে বাঁশ এবং বেত দিয়ে তৈরি করা হচ্ছে হরেক রকম গৃহস্থালী এবং শৌখিন পণ্য সামগ্রী। মূলত পাঁচঝাড় থেকে তরতাজা বাঁশ কেটে এনে তা দিয়ে ঘরের গৃহিণীরা তৈরি করছেন হরেক রকম পণ্য। তবে এসব পণ্য তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে বড় সংকট হচ্ছে পণ্যের যথাযথ মূল্য না পাওয়া। পাশাপাশি এই পণ্য উৎপাদনের ক্ষেত্রে অর্থায়নও এখানকার উৎপাদকদের সবচেয়ে বড় সমস্যা। রিমন রহমান, যমুনা নিউজ, ঘিওর, মানিকগঞ্জ। তৎকালীন মজুদ ও শস্যের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারি গুদামে চলছে ধান ও চাল সংগ্রহ অভিযান। চুক্তি অনুযায়ী সরবরাহ শুরু করেছেন মিলাররা এবং সংশ্লিষ্টরা বলছেন, এখনও বেশিরভাগ জেলায় ধান কাটা মারাই শেষ হয়নি, তাই ক্রয় অভিযান পুরোদমে শুরু হতে সপ্তাহখানেক সময় লাগবে। দেশব্যাপী সরকারিভাবে ধান চাল ক্রয় শুরু হয়েছে 7 মে। 45 টাকা কেজি দরে বড় মৌসুমের নতুন চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মিলাররা। আর চাষিরা সরাসরি গুদামে গিয়ে 32 টাকা কেজি দরে ধান বিক্রি করছেন। আগামী 31 আগস্ট পর্যন্ত এই অভিযান চলবে। লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী খাদ্য বিভাগ। এবার উৎপাদন ভালো হয়েছে এবং কোনো প্রাকৃতিক দুর্যোগটাও নাই, আবহাওয়া ভালো আছে। এই আবহাওয়া অনুকূল থাকায় মিলাররা ধান কৃষক বিক্রি করতে পারছে। এই জন্য
প্রচুর উৎপাদন হয়েছে। এই জন্য আমার কাছে মনে হয়েছে, এবং যেভাবে আমার গোডাউনে এরা চাউল দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আমরা মানে আমাদের মেয়াদের আগে আমরা সংগ্রহ শেষ করে ফেলে দিতে পারবো। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। নওগাঁয় যাচ্ছি, সহকর্মী শফিক ছোটন আমাদের জন্য অপেক্ষা করছেন। ছোটন, সংগ্রহ অভিযান কেমন দেখছেন? মিলার, চাষিরা কি বলছে সেটিও জানতে চাই। বৃষ্টি, আসলে দেশে যে উৎপাদন হয় সেই উৎপাদনের বিপরীতে সরকারি সংগ্রহ যদিও অনেকটা কম, বলতে গেলে একেবারেই অনেক কম, তারপরেও এটি সরকারের অনেক বড় একটি চ্যালেঞ্জ যে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ এবং মিলারদের কাছ থেকে চাল সংগ্রহের যে অভিযান, সেটি ইতিমধ্যেই যে শুরু হয়ে গেছে এই বছরের চাল সংগ্রহ কার্যক্রম এবং ধান সংগ্রহ কার্যক্রম। কিন্তু যেটি বলছিলাম যে আসলে অনেক বড় চ্যালেঞ্জ, সেই জায়গায় কৃষকরা যাতে শস্যের ন্যায্য দাম পান সেটি কিন্তু বড় চ্যালেঞ্জ সরকারের। এবং এর পাশাপাশি বেশ কয়েকটি উদ্দেশ্য সফল করতেই আসলে এই সংগ্রহ কার্যক্রম পরিচালিত করা হয়। তার মধ্যে শস্যের ন্যায্য দাম নিশ্চিত করা, পাশাপাশি বাজার দর নিয়ন্ত্রণ করা এবং আপৎকালীন মজুদ গড়ে তোলা, যেন সরকারের ঘরে বেশ পর্যাপ্ত পরিমাণ চাল মজুদ থাকে বা শস্য মজুদ থাকে। এটি কিন্তু সরকারের উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্য সফল হলেই তখন খাদ্য বিভাগের পক্ষ থেকে বলা হয় এবারের কার্যক্রম সফল হয়েছে। এই বছর যে কার্যক্রম শুরু হয়েছে সেটিতে আসলে সংশ্লিষ্ট কর্মকর্তারা যদিও বলছেন যে তারা সফল হবেন, কেননা এবার শস্য ভালো হয়েছে, অর্থাৎ ধান ভালো হয়েছে, কৃষকরা ভালো দাম পাবেন এবং সেই সাথে সরবরাহটা ভালো রয়েছে। মিল পর্যায় থেকে চাল সরবরাহের যে গত বছরের যে গতি ছিল, এবছর কিন্তু সেই গতিটা আমরা বেশি লক্ষ্য করছি। এবং ধান সংগ্রহ কার্যক্রম নিয়ে যদিও বা গত বছর একটু ধোঁয়াশা ছিল, এবছর খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন চাষিরা ধান কাটা শেষ হলে খাদ্য গুদামে নিয়ে আসবেন এবং যথাসময়ের মধ্যেই এই কার্যক্রম শেষ হবে, এমনটি আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। সব মিলিয়ে আসলে চাষিরা দাম ভালো পাক, সেজন্যই আসলে এই শস্য কার্যক্রমটা জোরদার করে সরকার, সেটি সবার লক্ষ্য। শুনছিলাম, আপনি বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু ডিমের বাজারের খবরও রাখতে চাই, কারণ ডিমের বাজারের যে অস্থিরতা সেটা বেশ কিছুদিন যাবতই চলছে, দিন দিন দাম বাড়ছে। আমরা গাজীপুরে যেতে চাই, দেখে আসতে চাই সেখানকার ডিমের বাজারের কি হালচাল। আমাদের সহকর্মী আলী হোসেন বাবু খোঁজ খবর রাখছেন এই বিষয়ে। বাবু, বাজারে ডিমের যোগান কেমন দেখছেন সেটি জানাবেন। বেশ কিছুদিন যাবতই দাম বেড়েই চলেছে, এই দাম নিয়ে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ কি বলছে সেটিও জানতে চাই। যদি বলি, আসলে একেবারেই ডিমের যোগান কমে গিয়েছে। বাজারে আসলে ডিমের যে পরিমাণ চাহিদা তেমন ডিম কিন্তু বাজারে নেই। সেই কারণ হচ্ছে যে আসলে এই যে দাবদাহর কারণে যে ফার্মের যে মুরগিগুলো ছিল সেই মুরগিগুলো গরমের তাপমাত্রার কারণে আসলে তারা সেই অনেক ফার্মের মুরগি আসলে মারা গেছে। সেখানে আসলে ডিমের যে উৎপাদন সেটা কিন্তু আসলে কমে গিয়েছে। তার পাশাপাশি যদি বলি, আসলে যে ডিমের যে বাচ্চাগুলো আসলে বড় করে আসলে ডিম দেয়, যে ডিম লেয়ার মুরগিগুলো, সেই লেয়ারের যে বাচ্চা, সেই বাচ্চা আসলে কিনতে পারছে না। যে বিভিন্ন যে সিন্ডিকেট রয়েছে, সিন্ডিকেটের যে মাধ্যমে আসলে বাচ্চা কিনতে হয়, তারা কিন্তু আসলে হ্যাচারি থেকে সেই বাচ্চাগুলো আটকে দিয়েছে। আসলে এটার কারণ হচ্ছে যে তাদের কাছ থেকে যদি খাবার কিনে তাহলে এসেছে তারা এই বাচ্চা তাদের কাছে দিবে। আসলে এই কারণেই আসলে তারা কোনো যে খামারিরা আছে তাদের কাছে আসলে বাচ্চা দিচ্ছে না। এটি একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে যে আসলে খামারিরা যেভাবে আসলে ডিম উৎপাদন করে, তাদের একটি ডিমের উৎপাদন খরচ হচ্ছে 10 টাকা 80 পয়সা। সেখানে আসলে তাদের ডিম বিক্রি করতে হচ্ছে 10.5 টাকা, যার কারণে আসলে খামারিরা হিমাগরে ডিম স্টক রেখে আসলে বাজারে ক্রাইসিস সৃষ্টি করেছে। সেই ক্ষেত্রে আসলে ডিমের দাম পর্যায়ক্রমে বাড়ছে। আজকের বাজার আসলে ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে 50 টাকা হালি, এবং ডর্জন বিক্রি হচ্ছে 150 টাকা, কোনো জায়গায় বিক্রি হচ্ছে 160 টাকা। বৃষ্টি, শুনছিলাম আমরা। বিস্তারিত করে জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি বাবু। সাপ্তাহিক পুঁজিবাজারের খবর এবার জানিয়ে দেব। গেল সপ্তাহে নিম্নমুখী ধারা অব্যাহত ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে। সূচক ও লেনদেন কমেছে, অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমেছে। তবে গেল সপ্তাহে ঊর্ধ্বমুখী ধারা ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। প্রথমে ডিএসইর খবর জানাবো। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক 143 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5517 পয়েন্টে। অন্য সূচকগুলোও কমেছে। DS30 41 এবং DSES সূচক 30 পয়েন্টের মতো কমেছে।
এই সপ্তাহে হাতবদল হয় ৭,৬৪২ কোটি টাকার শেয়ার। গত সপ্তাহে লেনদেন হয়েছিল ৯,৬০৫ কোটি টাকার শেয়ার। আর হাতবদল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ২৯০টির এবং অপরিবর্তিত ছিল ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এ সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল ই-জেনারেশন। হাতবদল হয়েছে মোট ৩৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। ৩৪ কোটি ৯৯ লাখ টাকার বেশি শেয়ার হাতবদল করে দ্বিতীয় অবস্থানে ছিল লাভেলো, এরপরেই ওরিয়ন ইনফিউশন। প্রায় ২৬ ভাগ বেড়ে বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল রিলায়েন্স, এরপরে আছে লেগেসি ফুড, দর বেড়েছে ২১ ভাগ। তৃতীয় অবস্থানে সোনালী লাইফ। আরেকদিকে ২০ ভাগ কমে দরপতনের তালিকায় শীর্ষে ছিল ডাচ বাংলা, এর পরের অবস্থানে ছিল যথাক্রমে পূবালী ব্যাংক এবং আইপিটিসি। এ পর্যায়ে চট্টগ্রাম এক্সচেঞ্জের খবর জানাবো। সিএসইতে মূল সূচক সিএসপিআই ১.১২% বেড়ে দাঁড়িয়েছে ১৬,২৩১ পয়েন্টে, বেড়েছে সিএসইএক্স এবং সিএসই 30 সূচক। লেনদেন হওয়া ৩২৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র ২০২টির, কমেছে ১০৩টির। অপরিবর্তিত ছিল ২৪টি কোম্পানির শেয়ারের দর। এবং সিএসইতে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল যৌথভাবে মেঘনা পেট্রোলিয়াম। প্রতিষ্ঠানটির মোট ৮০ কোটি ৩ লাখ টাকা শেয়ার হাতবদল হয়েছে। ৫০ কোটি ৮১ লাখ টাকার লেনদেন নিয়ে পরের অবস্থানে আছে জিএমআই হসপিটাল, তৃতীয় অবস্থানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। দর বৃদ্ধির তালিকায় শীর্ষে সাইফ পাওয়ার, প্রতিষ্ঠানটির দর ৪৩% বেশি বেড়েছে। এরপরে আছে ফারেস্ট নিটিং অ্যান্ড ডাইং, এটিরও দর বেড়েছে প্রায় ৩৮%। তৃতীয় অবস্থানে আছে জেকিউ বলপেন। প্রায় ২৭ ভাগ কমে দরপতনের তালিকায় শীর্ষে ছিল এমকে ফুটওয়্যার, এরপরের অবস্থানে 20Y বিজিটিবি এবং HR টেক্সটাইল। শেয়ার বাজারে টানা পতনে বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা। গত সপ্তাহের ৫ কার্যদিবসে আরও ২,১৮৮ জন বিনিয়োগকারী তাদের হাতে থাকা সব শেয়ার বিক্রি করে দিয়েছেন। আর তার বিপরীতে অবশ্য গত সপ্তাহে ২,১২৬ জন বিনিয়োগকারী নতুন করে বাজারে যুক্ত হয়েছেন। এর আগের সপ্তাহের ৫ কার্যদিবসে ৫,৩৫৫ জন বিনিয়োগকারী তাদের হাতে থাকা সব শেয়ার বিক্রি করে বাজার ছেড়েছিলেন। আর সেই তুলনায় গত সপ্তাহে বাজার ছেড়ে যাওয়া বিনিয়োগকারীর সংখ্যা কমে অর্ধেকে নেমেছে। সিডিবিএল এর তথ্য বলছে, গত সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ার বাজারে শেয়ার শূন্য বিইউ হিসেবে সংখ্যা ছিল ৩,৭৪,৭৫০টি, আর সপ্তাহ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩,৭৬,৯৩৮টিতে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শেয়ার বাজারে টানা দরপতন চলতে থাকায় বাজার ছেড়ে যাওয়া বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে। গত সপ্তাহের ৫ কার্যদিবসের মধ্যে ৪ দিনই বাজারে সূচক কমেছে। আর বিজনেস টুডের আয়োজন এ পর্যন্তই ছিল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।